আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মঞ্চিত নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে সারা পৃথিবী জুড়ে কম বেশি সমস্ত দেশের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে ইরান। কিছু দেশের পক্ষে এই রক্তচাপ রোগীকে হাসপাতালে পাঠায়নি বটে, তবে দুশ্চিন্তায় ফেলেছে আর কিছু দেশকে তো একেবারে যাকে বলে আইসিইউতে পাঠাবার মতো করে ফেলেছে মাত্র 4 সপ্তাহের যুদ্ধে। এই আইসিইউতে যাওয়ার অবস্থা বিশেষ করে এশিয়ার দেশগুলোর, কারণ একটা বড় অংশের এশিয়ান দেশের তেল গ্যাসের যাওয়া আসার পথে হরমুজ প্রণালী ইরান যার ভাগ্য বিধাতা। এই দেশগুলোর মধ্যে ভারত রয়েছে, বাংলাদেশ রয়েছে। বাংলাদেশে তেল ও গ্যাসের অভাব ইতিমধ্যে ত্রাহি রব তুলেছে। পেট্রোল পাম্প শুকনো, গাড়ি ঘোড়া বন্ধ হওয়ার মতো অবস্থা। আর ভারত, একটা ব্যক্তিগত উদাহরণ টানছি অবস্থাটা বোঝাবার জন্য। গতকাল মুম্বাই থেকে 26শে মার্চ মুম্বাই থেকে কলকাতা এলাম স্পাইস জেটের বিমানে এই প্রথম আমি দেখলাম ক্যান্টিন সার্ভিস বন্ধ। 1 কাপ চা পর্যন্ত কোনো জায়গাতে নেই, কারণ খাবার দাবারের সাপ্লায়াররা খাবার সাপ্লাই করেননি, ফলে চা পর্যন্ত ছিল না বিমানে। গ্যাসের অভাব যে এর কারণ সেটা বিমান কর্তৃপক্ষ বলছে না, কারণ সরকার রাগ করতে পারে। তবে বেঙ্গালুরু, মুম্বাই সহ বেশ কিছু শহরে অনেক হোটেল রেস্তোরাঁ যে বন্ধ হয়ে গেছে এটা বাস্তব। সুতরাং সরকার না মানলেও অবস্থা যে ভালো নয় ভারতেও, সেটা বোঝা যায়। খবরে প্রকাশ, এই অবস্থায় কয়েকটি হাতে গোনা দেশকে আইসিইউ থেকে সুস্থ শরীরে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান, এবং সেই সিদ্ধান্তকে তারা ঘোষণাও করেছে। কটা দেশ? মাত্র 5টি দেশ এই মুক্তি পেয়েছে, ভারত যার অন্যতম। বাকি দেশগুলো হলো চীন, রাশিয়া, পাকিস্তান আর ইরাক। আর ভারত তো আছেই, তার কথা তো আগেই বলেছি, ভারত তো আছেই। চীন আর রাশিয়া সরাসরি ইরানের পক্ষে, এটা আপনারা জেনে গেছেন এতদিনে ভালোভাবেই। ভারত কারো পক্ষে নয়। আবার ইরাক কিন্তু মার্কিনীদের সঙ্গে, মানে ইরানের যে শাসক সেই শাসক কিন্তু মার্কিনী সাহায্যপুষ্ট, এবং ইরাকে আমেরিকার ঘাঁটি পর্যন্ত সেনা ঘাঁটিও আছে। তাহলে ইরান কেন ভারত, পাকিস্তান আর ইরাককে হরমুজের ছাড় দিল? মধ্যপ্রাচ্য, ভারত আর বাংলাদেশের জন্য এর আসল অর্থটা কি? এই বিষয়টি আলোচনা করব এখনকার প্রতিবেদনে। প্রিয় দর্শক, হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাম্প্রতিক সিদ্ধান্ত পশ্চিম এশিয়ার যুদ্ধ রাজনীতিতে বড় এক মোড় এনে দিয়েছে। ইরান বলেছে তারা হরমুজ খুলছে, তবে সবার জন্য নয়, শুধু কয়েকটি ফ্রেন্ডলি নেশনসের জন্য তারা হরমুজ খুলে দিল। আর সেই তালিকায় আছে 5টি দেশ: ভারত, চীন, রাশিয়া, ইরাক এবং পাকিস্তান। প্রশ্ন হলো, ভারতকে বোঝা যায়, কিন্তু পাকিস্তান কেন, ইরাক কেন? আর এই সিদ্ধান্তে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো ভারতের প্রতিবেশীদেরই বা কি আসে যায় যদি ভারতকে হরমুজ খুলে দেয় তার জন্য? আজকের ভিডিওতে আমরা একেবারে ধাপে ধাপে বুঝবো ইরান আসলে কি করেছে, কেন করেছে, এতে মধ্যপ্রাচ্যের কোন দেশ লাভবান হচ্ছে, কে চাপে পড়ছে, আর ভারতের তেল সরবরাহ ঠিক থাকলে বাংলাদেশের মতো দেশ কেন অনেকটা স্বস্তি পায়। সব শেষে আমি বাংলাদেশ ভারত ডিজেল পাইপলাইনের কথাও বলবো, কারণ এই পুরো গল্পের মধ্যে সেটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাস্তব অংশ। হরমুজ নিয়ে আসলে কি হয়েছে প্রথমে খুব সহজ ভাষায় বলি। ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়নি, আবার পুরোপুরি বন্ধও করেনি। তারা কার্যত বলেছে যেসব দেশ
তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, শত্রু হিসেবে তাদের সম্পর্ক নেই, এবং যাদের তারা বন্ধু সুলভ মনে করছে তাদের জাহাজ তারা যেতে দেবে হরমুজ প্রণালী দিয়ে। অর্থাৎ এটা ফ্রি নেভিগেশন, মানে মুক্ত যাতায়াত নয়, এটা সিলেক্টিভ অ্যাক্সেস, মানে কাউকে বেছে বেছে যাওয়া আসার অনুমতি দেয়া, কেউ যাবে কেউ যাবে না। এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ এমন একটি চোক পয়েন্ট যার ওপর বিশ্বের উল্লেখযোগ্য তেল ও এলএনজি পরিবহন নির্ভর করে। তাই ইরান যদি একে পুরোপুরি বন্ধ করে তাহলে শুধু আমেরিকা বা তার মিত্ররাই নয়, গোটা বিশ্ব বাজারই কাঁপতে শুরু করে। আর সেটা যে কেঁপে গেছে সে তো দেখাই যাচ্ছে। এমনকি স্বয়ং আমেরিকা পর্যন্ত পড়েছে গ্যাসোলিন সংকটে। এবার দেখি ইরান কেন এই কৌশল নিল। ইরানের এই সিদ্ধান্তের পেছনে প্রথম বড় কারণ হলো চাপ সৃষ্টি করা, কিন্তু সবাইকে একসঙ্গে শত্রুতে পরিণত না করাও তার লক্ষ্য। যদি তারা হরমুজ শতভাগ বন্ধ করত তাহলে চীন, ভারত, রাশিয়ার মতো এমন দেশও ক্ষুব্ধ হয়ে যেত, যাদের সঙ্গে ইরান কিন্তু ক্ষোভ রাখতে চায় না, কাজের সম্পর্ক রাখতে চায়। তাই তেহরান এমন এক মডেল নিয়েছে যেখানে শত্রুপক্ষের ওপর সামুদ্রিক চাপ থাকবে, কিন্তু নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক দরজা বন্ধ হবে না। এখানে আরেকটি কারণ আছে, অর্থনীতি। ইরান নিজেও জানে হরমুজ দীর্ঘদিন বন্ধ মানে বিশ্ব বাজারে ঝাঁকুনি যেমন, তেমনি তার নিজের বাণিজ্য ও আমদানির ওপরও চাপ আসবে। চীন আর ভারত ইরানের বড় তেলের ক্রেতা, আর রাশিয়া ইরান থেকে বিপুল পরিমাণে কেনে ড্রোন। ইরানি ড্রোন খুব কাজ দিচ্ছে রাশিয়ার, ব্যবহার হচ্ছে ইউক্রেনে। এই বিক্রি বাটা বন্ধ হলে ইরানি অর্থনীতিও বড় ঝাড় খাবে। কিন্তু যেমনটা আগে বলেছি, অর্থনীতি ছাড়াও অন্য কারণও আছে, আর সেই অন্য কারণের জন্য ভারতের নাম এই মকুবের তালিকায় থাকা মোটেও আকস্মিক কিছু নয়। প্রথম কারণ, ভারত ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে, আবার ইরানের সঙ্গেও যোগাযোগ রেখেছে, এবং সরাসরি শত্রু ভাবাপন্ন কোনো অবস্থান নেয়নি। দ্বিতীয় কারণ, ভারত ও ইরানের মধ্যে চাবাহার বন্দর নিয়ে 2024 সালে 10 বছরের চুক্তি হয়েছে, যা ভারতের জন্য পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার দিকে যাওয়ার কৌশলগত পথ খুলে নিয়েছে ভারত। তৃতীয় কারণ, ভারত একটি বিশাল জ্বালানি আমদানিকারক দেশ, তাই ভারতকে আংশিক স্বস্তি দিয়ে ইরান একদিকে সম্পর্ক ধরে রাখছে, অন্যদিকে ভবিষ্যৎ দর কষাকষির জায়গাও শক্ত করছে। কিন্তু পাকিস্তান কেন ছাড় পেল? এবার আসি এই সবচেয়ে চমকপ্রদ জায়গায়, পাকিস্তান। আপনাদের মধ্যে এটা নিশ্চয়ই আপনারা জানেন, এবং আপনারা অনেকেই মনে করেন যে পাকিস্তান আদৌ ইরানের বন্ধু রাষ্ট্র নয়। দুদেশের মধ্যে যুদ্ধ হয়েছে মাত্র 1 বছর আগে, তার ওপর আছে শিয়া সুন্নি লড়াই, এবং সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদকে এ বলছে তুমি চালান দিচ্ছ, ও বলছে তুমি চালান দিচ্ছ। তারপরেও কেন পাকিস্তানকে ছাড় দিল ইরান? অনেকেই ভাবতে পারেন ভারতকে সুবিধা দিলে পাকিস্তানকে কেন দেয়া হবে না, কিন্তু ইরানের দৃষ্টিতে এই তালিকা ভারত পাকিস্তান প্রতিযোগিতার তালিকা নয়। এটা কারা এখন দরকারি, কারা সরাসরি শত্রু নয়, আর কাদের আঞ্চলিকভাবে ম্যানেজ করা দরকার ইরানের, এটা হচ্ছে সেই তালিকা। পাকিস্তান ইরানের প্রতিবেশী রাষ্ট্র, দুদেশের মধ্যে 900 কিলোমিটার সীমান্ত। এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে পুরো সম্পর্ক ভেঙে দিলে ইরানেরও বাড়তি নিরাপত্তা ও বাণিজ্য সমস্যা তৈরি হতে পারে, এবং সে কারণে পাকিস্তানগামী ট্যাঙ্কারকেও ইরান আগে পার হতে দিয়েছে, যা দেখায় যে তাদের নীতি ছিল বেছে বেছে ছাড় দেয়া, নিজেদের স্বার্থের কথা মাথায় রেখে অন্যের সুবিধার জন্য নয়। শুধু ভারতকে আলাদা সুবিধা দেয়া নয়, মনে রাখতে হবে ভারত পাকিস্তান লড়াই সেই 1947 সাল থেকে।
তবু তারপরেও পাকিস্তান ছিল ভারতের MFN, মানে মোস্ট ফেভার্ড নেশন, সবচেয়ে কি বলবো কাছের ফেভার করার জাতীয় রাষ্ট্র ছিল পাকিস্তান, কার? ভারতের। সেটা যেমন ছিল তেমনটাই পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক। আশা করি এবার বুঝতে পেরেছেন। এবার বলা যাক ইরাক কেন ছাড় পেল। ইরাকের গল্পটি আরো বেশি বাস্তববাদী। ইরানে মার্কিন সামরিক ঘাঁটি আছে বটে, তবে ইরাকি জনগণের বড় অংশ ইরানিদের মতোই ঘোর আমেরিকার বিদ্বেষী। ইরাকে বিভিন্ন গোষ্ঠী আছে যারা চোরা গোপ্তা হামলা চালিয়ে আসছে মার্কিনীদের বিরুদ্ধে। ইরান ইরাককে গ্যাস ও বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে এবং সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে ইরাকের মোট গ্যাস ও বিদ্যুৎ চাহিদার প্রায় 40% এই মুহূর্তে ইরান নির্ভর। ইরান না দিলে তাদের অবস্থা খারাপ। ফেব্রুয়ারির শেষে ইরান আবার ইরাকে গ্যাস সরবরাহ পুনরায় চালু করে দিয়েছে। অর্থাৎ ইরাককে যদি চাপ দিয়ে পুরো বিচ্ছিন্ন করা হয় তাহলে বাগদাদে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তীব্র হবেই, যা ইরানের জন্য রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়াবে। আর একটা বড় বিষয় হলো ইরাক সাম্প্রতিক সংঘাতে নিজেকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়নি। তাদের নেতৃত্ব আঞ্চলিক ভারসাম্য রাখার চেষ্টা করেছে। এই কারণে তেহরানের চোখে ইরাক প্রয়োজনীয় প্রতিবেশী, শত্রু নয়। এবার আসি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর লাভ ক্ষতির হিসেবে। এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের কিছু দেশ সাময়িক স্বস্তি পেলেও, মানে ইরাক পেয়েছে স্বস্তি, কিন্তু সামগ্রিকভাবে এই অঞ্চলটি আরো অনিশ্চয়তার মধ্যে ঢুকে গেল। স্বস্তি এই কারণে যে ইরাকের কাছে হরমুজ পুরোপুরি বন্ধ হয়নি, ফলে অন্তত কিছু জাহাজ এখনো পার হচ্ছে। কিন্তু সমস্যা হলো বিশেষ করে ভারত আবার মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে যে মাল নিয়ে আসছে, ভারত এবং পাকিস্তান, সেগুলো তো আসছে। কিন্তু সমস্যা হলো আন্তর্জাতিক জলপথ এখন কার্যত ইরানের অনুমতি নির্ভর। এর মানে জাহাজ চলাচল স্বাভাবিক বাজারের নিয়মে নয়, রাজনৈতিক শ্রেণীবিন্যাসের উপর নির্ভর করছে। এতে সৌদি আরব, UAE, কুয়েত, কাতারের মতো উপসাগরের দেশগুলো বাড়তি অনিশ্চয়তায় পড়েছে, কারণ তাদের রপ্তানির বড় অংশ হরমুজের সঙ্গে জড়িত। বিশেষ করে কাতারের জন্য সমস্যা খুব বেশি, কারণ LNGর ক্ষেত্রে তাদের বিকল্প খুব সীমিত। এই কারণেই কাতার ফোর্স মেজর পর্যন্ত ঘোষণা করেছে এবং LNG সরবরাহে বড় ধাক্কা লেগেছে। অন্য দেশগুলো এখন কি করছে? এখন প্রশ্ন, হরমুজের ঝুঁকি বাড়লে অন্য দেশগুলো কি করবে? সবচেয়ে বড় উত্তর হলো তারা হরমুজকে রিপ্লেস করছে না, ডিপেন্ডেন্স, নির্ভরতাটা কমানোর চেষ্টা করছে। যেমন সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন তার ব্যবহারটা বাড়াচ্ছে, যাতে পূর্ব দিকের লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পাঠাতে পারে পাইপলাইন দিয়ে। UAE আবুধাবি থেকে ফুজাইরা পাইপলাইন করিডোর ব্যবহার করছে, যাতে তেল আরব সাগরের দিকে বেরিয়ে যেতে পারে। ওমান ডোকাম শহর সালালাকে বিকল্প লজিস্টিক হাব হিসেবে সামনে আনছে। কিন্তু এগুলো সাহায্য করলেও হরমুজের পূর্ণ বিকল্প নয়, কারণ ভলিউম, অবকাঠামো, নিরাপত্তা, 3 দিক থেকেই এই সব জায়গার সীমাবদ্ধতা আছে। এখান থেকে ভারতের ভূমিকায় আসি। ভারতের জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল তেলের জাহাজ কি নিয়মিত আসবে, কারণ ভারত শুধু তো নিজের জন্য তেল শোধন করে না, প্রতিবেশী দেশগুলোকেও পেট্রোল, ডিজেল, LPG সমেত বিভিন্ন জ্বালানি তাদের যোগান দেয়। বাংলাদেশ ঐতিহাসিকভাবে সমুদ্রপথে জ্বালানি আমদানির উপর নির্ভরশীল, তাই আঞ্চলিক অস্থিরতার সময়ে স্থল ভিত্তিক পাইপলাইন একটি বড় নিরাপত্তা দেয়। বিশেষ করে সেচ, কৃষি, পরিবহন ও উত্তরাঞ্চলের জ্বালানি চাহিদার জন্য পার্বতীপুর ডিপোর গুরুত্ব অনেক। তাই ভারতের তেল সরবরাহ স্বাভাবিক থাকা মানে বাংলাদেশের কাছে শুধু ভারত ভালো আছে এমন খবর নয়, এর মানে বাংলাদেশও ভালো আছে। বাংলাদেশের একাংশের জ্বালানি নিরাপত্তা অনেকটাই বেড়ে যায় সেই নিরাপত্তা। এখন পুরো ছবিটা এক লাইনে বললে দাঁড়ায়, ইরান হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে,
কিন্তু এমনভাবে করছে যাতে সব দরজা একসঙ্গে বন্ধ না হয়। ভারত এই খেলায় গুরুত্বপূর্ণ, কারণ সে বড় ক্রেতা, কৌশলগত অংশীদার এবং আঞ্চলিক সরবরাহ চক্রের কেন্দ্র। পাকিস্তান ছাড় পেয়েছে কারণ ইরান আঞ্চলিক বাস্তবতা ম্যানেজ করতে চাইছে, আর ইরাক ছাড় পেয়েছে কারণ জ্বালানি নির্ভরতা ও রাজনৈতিক ভারসাম্যের কারণে তাকে পুরোপুরি চাপ দেয়া ইরানের পক্ষেও সুবিধাজনক নয়, সেটা তার অসুবিধা হবে। আর বাংলাদেশের জন্য বড় শিক্ষা হলো, ভারতের জ্বালানি প্রবাহ ঠিক থাকলে ভারত বাংলাদেশ ডিজেল পাইপলাইন একটি বাস্তব নিরাপত্তা কবচ হিসেবে কাজ করছে। তাই হরমুজ সংকটকে শুধু পশ্চিম এশিয়ার যুদ্ধের গল্প হিসেবে দেখলে ভুল হবে। এটি একই সঙ্গে মধ্যপ্রাচ্যের শক্তির রাজনীতি, ভারতের কৌশলগত অবস্থান এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার গল্প। আপনার মতে ইরানের এই পদক্ষেপ সবচেয়ে বেশি কাকে শক্তিশালী করলো, ভারতকে নাকি ইরানের নিজেকেই শক্তিশালী করলো? কমেন্টে লিখে জানান। আর এমন তথ্যনিষ্ঠ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের পর থেকে বাংলাদেশের মতো অনেক দেশই জ্বালানি নিয়ে বিপাকে পড়েছে। তবে বাংলাদেশের মানুষের অবস্থা মনে হচ্ছে একটু বেশি খারাপ, কারণ এখানে সরকার বলছে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে, ওদিকে মানুষ দীর্ঘ লাইন দিয়ে তেল না পেয়ে পেট্রোল পাম্প ভাঙচুর করছে। তেল আছে নাকি তেল নেই, কাকে বিশ্বাস করবে মানুষ, সরকারকে নাকি নিজেকেই, নিজের অভিজ্ঞতাকে? কারণ নিজে দেখছে যে পেট্রোল পাম্পে তেল নেই, কিন্তু সরকারের মন্ত্রীরা বলছে তেল নাকি যথেষ্ট পরিমাণে আছে। তাহলে মানুষের নিজেই নিজেকে মিথ্যেবাদী বলা ছাড়া, নিজের চুল ছেঁড়া ছাড়া আর উপায় কি বলুন তো? এই প্রশ্নটি আজ বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের সকল বিভাগীয় শহরে একই চিত্র। ভোর থেকে রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলোর সামনে মোটরসাইকেল, প্রাইভেট কার, অন্তহীন লাইন। কয়েক ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছে না অনেকে, আবার কোথাও কোথাও পাম্প একেবারেই বন্ধ। এর মধ্যেই জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি বাংলাকে জানাচ্ছেন তেলের কোনো সংকট নেই। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন একটা প্যানিক বাইং শুরু হয়েছে, অর্থাৎ সরকারি বক্তব্য অনুযায়ী যা ঘটছে তা হলো কৃত্রিম সংকট, মানুষের আতঙ্কজনিত অতিরিক্ত ক্রয়ের ফল। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন কথা বলে। ঢাকার শাহ আলী ফিলিং স্টেশনে বিকেল 4টা, 4:30টায় 4,500 লিটার অকটেন এনে রাত 9টার মধ্যে সব শেষ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। গাবতলীর এক পাম্প মালিকের স্বীকারোক্তি যে তার প্রতিদিনের স্বাভাবিক চাহিদা 700 লিটার থাকলেও এখন তিনি আনছেন 3-4 হাজার লিটার। বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। মিরপুরে পাম্প কর্মচারীদের উপর আক্রমণ হয়। এসব ঘটনা কি শুধুই মানসিক আতঙ্কের ফল, নাকি এর পেছনে রয়েছে কোনো ব্যবসায়িক সমস্যা? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিসংখ্যান বলছে মার্চ মাসের 24 তারিখ পর্যন্ত দেশে ডিজেলের মজুদ ছিল 1,75,000 মেট্রিক টন, পেট্রোল এবং অকটেনের মজুদ 26,000 টন। স্বাভাবিকভাবে দৈনিক পেট্রোল চাহিদা 1400 টন, অকটেন 1200 টন এবং ডিজেল প্রায় 12,000 টন। এই হিসাবে অকটেনের মজুদ প্রায় 10 দিনেরও কম সময়ের জন্য যথেষ্ট। কিন্তু মার্চের প্রথম 23 দিনে গড়ে প্রতিদিন অকটেন বিক্রি হয়েছে 1258 মেট্রিক টন, যা স্বাভাবিক চাহিদার তুলনায় বেশি। তাহলে প্রশ্ন হলো, এই অতিরিক্ত তেল যাচ্ছে কোথায়? উত্তর লুকিয়ে আছে সরবরাহ ব্যবস্থার মধ্যবর্তী স্তরগুলোতে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোর সাথে কথা বলে জানা যাচ্ছে যে যেখানে একজন ব্যক্তি মাসে 3-4 বার তেল নিতেন, এখন তিনি প্রতিদিন বা দিনে কয়েকবার আসছেন তেল নিতে। মোটরসাইকেল ও প্রাইভেট কারের মালিকরা কেবল গাড়ির ট্যাঙ্ক ভরেই ক্ষান্ত হচ্ছেন না, অতিরিক্ত ড্রাম বা পাত্রে করে তেল বাড়িতে নিয়ে যাচ্ছেন। এই মজুদদারির প্রবণতা স্বাভাবিক সরবরাহ ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলছে। যেমন শাহ আলী ফিলিং স্টেশনের কথা যেমন বলেছি, যে স্টেশনের মালিক চাহিদা ছিল 9 থেকে 11,000 লিটার, গত মাসে তারা কিনেছে 33,000 লিটার। এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব। যে কোনো সময় ফিলিং স্টেশন বন্ধ হয়ে যেতে পারে, এমন ধরনের স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে যারা স্বাভাবিক সময়ে তেল নিতেন না, তারাও পাম্পে ছুটছেন। এই চেইন রিঅ্যাকশনের ফলে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। কিন্তু সরকারের বক্তব্যে যৌক্তিকতা
আছে বলে কেউ কেউ মনে করছেন। বিশ্বব্যাপী সংকটের মধ্যেও বাংলাদেশের জ্বালানি মজুদ প্রকৃতপক্ষে ভয়াবহ পর্যায়ে যায়নি বলে সরকার দাবি করছে। ৭৫,০০০ টন ডিজেল নিয়ে একটি জাহাজ আসছে, আরো কয়েকটি জাহাজ পাইপলাইনে আছে। চলতি মাসের জন্য পর্যাপ্ত তেল থাকার কথা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো সাপ্লাই চেইন ডিস্ট্রিবিউশনে। একদিকে কিছু অসাধু ব্যবসায়ী যুদ্ধ পরিস্থিতির সুযোগে মজুতদারি এবং কালোবাজারি শুরু করেছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে প্যানিক বাইং এর প্রবণতা আসলেই তো তৈরি হয়েছে। এই দুই কারণে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, এটা বিশ্লেষকরা বলছেন, আমার কথা নয়। তবে এই ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়, কারণ তারা প্রত্যক্ষ করছে পাম্পে তেল নেই, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে সরকারি মন্ত্রীদের তেল আছে বলা বক্তব্য তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে সরকার পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে না, অথবা ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করছে সরকার পক্ষীয় ব্যবসায়ীদের পকেট ভারী করার জন্য। এই বিশ্বাসের সংকট আরো গভীর হয়েছে যখন কোথাও কোথাও পাম্প একেবারেই বন্ধ থাকতে দেখা গেছে। পাম্প মালিকরা বলছেন তেলের দাম বাড়তে পারে, এই আশায় তারা বিক্রি কমিয়ে দিয়েছেন। আবার কোথাও হামলার ভয়ে পাম্প বন্ধ রাখছেন। বাগেরহাটে পাম্প হামলার পর সেখানে অনির্দিষ্টকালের জন্য পাম্প বন্ধ রাখার বিজ্ঞপ্তি টানানো হয়েছিল। এসব ঘটনা মানুষের মনে আরো সন্দেহ তৈরি করছে। অর্থনীতিবিদরা এ পরিস্থিতিতে সরকারকে জ্বালানি রেশনিং চালু করার পরামর্শ দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, এখন পরিস্থিতি মোকাবেলার একটি কৌশল ঘোষণা করা দরকার এবং একই সাথে তেলের রেশনিংও চালু করা দরকার। কিন্তু সরকার এখনো এই পথে যেতে রাজি নয়। তাদের যুক্তি, রেশনিং করলে মানুষের মধ্যে আরো আতঙ্ক ছড়িয়ে পড়বে। এদিকে গবেষণা সংস্থা সানেমের বিশ্লেষণে বলা হয়েছে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জিডিপি ৩% পর্যন্ত কমতে পারে। জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়া, প্রবাসী আয় কমে যাওয়ার মতো তিনটি শক একসাথে এলে অর্থনীতিকে মারাত্মক প্রভাবের মধ্যে পড়তে হবে। তৈরি পোশাক খাত কমতে পারে ৪.৫% পর্যন্ত। এই প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে প্রশ্ন হলো, মানুষ আসলে কাকে বিশ্বাস করবে? সরকারের কথা নাকি নিজের অভিজ্ঞতাকে? কোনটা বিশ্বাস করবে? এর উত্তর হয়তো মাঝামাঝি কোথাও আছে। তেল আছে কিন্তু সরবরাহ ব্যবস্থায় সমস্যা আছে। মজুদ পর্যাপ্ত আছে কিন্তু বিতরণে হয়তো গলদ আছে। সরকারের তথ্য সঠিক হতে পারে কিন্তু তার বাস্তবায়নে ঘাটতি আছে। কিন্তু অনেকে বলছেন আসল সমস্যা হলো যোগাযোগের। সরকার বলছে তেল আছে কিন্তু ব্যাখ্যা করছে না কেন পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। মানুষ দেখছে তেল নেই কিন্তু বুঝতে পারছে না সরকার কেন বলছে আছে। এই দুই বক্তব্যের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে পারলেই সমাধানের পথ হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। হাতে তো সময় বেশি নেই। যুদ্ধ পরিস্থিতি আরো খারাপ হলে এই সংকট আরো গভীর হতে পারে, ঘটতে পারে কনসার্ট, ঘটতে পারে দৌড় সালাও।